উনাকে আমি কোনো কারণেই বলবো না উনি দেশপ্রেমী, দেশের ভালো চায়। কিন্তু রাষ্ট্রদ্রোহ মামলার আসামি অবশ্যই জনাব মোহাম্মদ আসিফ নজরুলের। আসসালামু আলাইকুম। আমাদের মেহের আফরোজ শাওন আপার কেরা উঠেছে, কেরা বুঝেন? যৌবনে কারণেই বলবো না উনি দেশপ্রেমী, দেশের ভালো চায়। কিন্তু রাষ্ট্রদ্রোহ মামলার আসামি ছিলেন আসিফ নজরুল, অবশ্যই জনাব মোহাম্মদ আসিফ নজরুলের। একটা ছাত্র রাজনীতিতে কেন বলবো না, এরপর থেকে যখন হয়েছে তখন তার মধ্যে পলিটিক্যাল ইন্টারেস্টেড একটা ভাব ছিল। এবং 92 সনে বিএনপি ক্ষমতায় আসার পরে যখন গোলাম আজমের বিরুদ্ধে ফাঁসি, আমরা বলছি গোলাম আজমের ফাঁসি আদেশ দিছে যখন ওই গণ আদালত, সেই গণ আদালতের 24 জনের একজন ছিল জনাব আসিফ নজরুল। তখন তো ছিল ওই দিকে আওয়ামী লীগের দিকে গণ আদালতের পর তার নাম হইল ওই যে আমাদের জাহানারা ইমামের পক্ষে ছিলেন উনি। কিন্তু রাষ্ট্র অবশ্যই 24 জনের একজন ছিলেন উনি। আমি বললাম বাংলাদেশের মানুষ জানতে চায় না কেন আসিফ নজরুল গোলাম আজমকে যে ফাঁসি দেওয়া হয়েছিল রেসকোর্স ময়দানে লাখ লাখ মানুষে, সেইখানে যে গণ আদালতে ছিল, গণ আদালতের 24 জনের একজন হলো আসিফ নজরুল সাহেব, আইনজীবী হিসাবে বা আইনের মাস্টার হিসাবে, এবং উনি আসামি হয়েছিলেন। আমার স্ত্রী উম্মে কুলসুম রেখা, উনি সবচেয়ে ক্ষুদ্র আসামি হয়েছিল, কারণ উনি তখন জনাব গাজীউল হক, আমার ওয়াইফ তখন গাজীউল হকের জুনিয়র ছিল, আমার সঙ্গে তার তখনও বিয়ে হয়নি। আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন। কাজেই আসিফ নজরুল সাহেবের রূপটা আস্তে আস্তে আমি চিনি, জানি, সবকিছু জানি, কিন্তু উনাকে আমি কোনো কারণেই বলবো না উনি দেশপ্রেমী, দেশের ভালো চায়। অনেক বেশি আবেগ দিয়া বলে। আগে বলতো একবার যদি ক্ষমতায় যাইতে পারতাম, ওই যে গানের মতো, একবার যদি কেউ ভালোবাসতো আমার নয়ন দুটি জলে বাসতো, এইরকম একবার যদি ক্ষমতা পাইতাম ভালো কিছু করতাম। কিন্তু আসিফ নজরুল সাহেব আসলেই ভালো কিছু করতে চায়। এখন আর আমি যেন ওনাকে চিনি না। খুব চুপে, বেশি চুপচাপ মানুষ কিন্তু ভালো না, অধিক চুপ মানুষ বেশি ভালো না। ওনার কাছটা কিন্তু মাঝে মধ্যে মানুষ শুনতে চায়। দেশের যখন ক্ষতি হয় অথবা ভালো হয়, দুইটা ব্যাপারে ওনার কাছটা কিন্তু উনি কোনো কথা বলেন না। কিন্তু উনিও রাজনৈতিক অভিজ্ঞতায় কোনো অভিজ্ঞ মানুষ না। আমি যেমন 64 সন থেকে, উনার জন্মের 2 বছর আগে থেকে, কথাটা বুঝেন, উনার জন্ম 66 সনে, আমি 64 সনে ছাত্রলীগের কিশোরগঞ্জের কর্মী, 66 সনে কিশোরগঞ্জ ছাত্রলীগের আমি নেতা। তখন উনার জন্ম, আমি আইএসসি পাস করে ফেলছি। আমার কথাটা কি আপনারা বুঝতে পারছেন? ওই একজন ইউনূস সাহেবের পরে আরেকজন, আর আছে আমার 2 জন সন্তান তুল্য ভালো ছেলে। একজন হইল এই 2 জন যারা মন্ত্রিসভায় বা উপদেষ্টা পরিষদে আছে, আর একজন আছে ওই যে মেন্টর, যাকে বলা হয় মাস্টার মাইন্ড, তার নাম বোধহয় মাহফুজ আলম। ওই আমি দেখি কথাটা খুব ক্লিয়ার। আমি এদেরকে খুব স্নেহ করি, ভালোবাসি, ভালো চালাক, কোনো অসুবিধা নেই, ভালো চালায় সময় নেওক, তাতেও কোনো অসুবিধা নাই। কিন্তু আমি মনে করি তাদের একটা ডেট দেওয়া উচিত, তারিখ দেওয়া উচিত নির্দিষ্টভাবে, যে 3 বছর পরে, 2.5 বছর পরে, 2 বছর পরে ওই তারিখে আমরা ইলেকশনে যাব। হ্যাঁ, বলার পরে এখন দেখলাম নির্বাচনের ব্যাপারে ওনারা প্রস্তুতি নিচ্ছেন, বলছে আগাচ্ছে, ভালো কথা। আমি এই সরকার ফেল করলে ক্ষতি হবে দেশের। আমি এই সরকার পাস করুক, এটা চাই, ফার্স্ট ডিভিশনে পাস করুক। আর ফার্স্ট ডিভিশনে পাস করার অর্থ হলো আমি জনাব মোহাম্মদ ইউনূস সাহেবকে সালাম জানাই বলছি, ওনার ওই কথাটা আমি একমত। আমার বয়স হয়েছে, আমি আর ক্ষমতায় থাকতে চাই না। আমি দেশে গণতন্ত্র দেখতে চাই, মানুষের মুক্তি দেখতে চাই, এবং আমি চলে যেতে চাই। ওনাকে আমি স্যালিউট করি। তা হইতে পারে, আমি জানি না, এটা হইতে পারে বিচিত্রাতে কাজ করতেন উনি, না তা করবো। কিন্তু আসিফ নজরুল সাহেব ব্রিলিয়েন্ট লোক, এই ব্যাপারে কোনো না হলে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হইতো না, এত ছাত্র তাকে সার করতো না। ব্রিলিয়েন্ট লোক, এইসব ব্যাপারে মানে প্রত্যেক লোকেরই। কিন্তু উনি ক্ষমতা হাতে পায়ে যেন চুপসে গেলেন উনি, আমার কাছে তাই মনে হচ্ছে। ঘাতক দালাল নির্মূল, এটা তো আমি তো বললাম জাহানারা ইমামের সাথে কাজ করছেন, 24 জনের একজন ছিলাম, কথাটা তো আমি বললাম। এটা তো খারাপ কিছু না। কি খারাপ কিছু? রাজনীতির পর্যায়ে পর্যায়ে মানুষের চিন্তা এবং চেতনার পরিবর্তন হবে, কিন্তু দেশপ্রেম ঠিক থাকবে। আসিফ নজরুল তো দেশপ্রেমের বাইরে যায় নাই। আমি কি কথা বলবো? উনি কি দেশপ্রেমের বাইরে গেছে নাকি? তাইলে আমি কেন তাকে আমি অত খারাপ কথা বলবো? তবে আমি বলবো এখন যেন উনাকে চিনতে পারতেছি না, উনি আরো কিছু ভালো কাজ করতে পারেন। আমার পরামর্শ হলো উনি আরো এনলাইটেন্ড, নিজেও তো আসেনি, মানুষকেও এনলাইটেন করতে পারেন। উনি দিক নির্দেশনা আরো সুন্দরভাবে দিতে পারেন। ছেলেদেরকে বলতে পারেন ডোন্ট গো ইন দিস ওয়ে, গো অন দিস ওয়ে, এটা বলতে পারেন। কিন্তু এটা যেন বলতেছে, অথবা তার হাত যেন আস্তে আস্তে ঢিলা হয়ে আসতেছে শক্তির উপরে। আসসালামু আলাইকুম। আমাদের মেহের আফরোজ শাওন আপার কেরা উঠেছে, কেরা বুঝেন? যৌবনে 60 বছরের এক ব্যাটারে জমি জায়গার লোভে বিয়ে করলে কেরা তো থাকবেই, সেই কেরাই তিনার এখন উঠেছে।
এক নম্বর কথা বলেনি, আপনাদের অনেকের আবার অনেকেই বলে থাকেন কার নাকি এই কি ওই যে ক্রাশ ট্রাশ বলে না, কি বলে যেন, এর অনেকের নাকি ক্রাশ আছে। তো এই ভিডিওটি আমি সরাসরি দেখছিলাম হুমায়ুন আহমেদ মারা যাওয়ার পরে এক সাক্ষাৎকার আনতে যায়। তো যাওয়ার পরে দেখা তো আমি সারাদিন টিভিতে দেখলাম কারিনা জায়াদে জরিনা, এই হলো অবস্থা। তো সরাসরি যারা দেখেছেন ওনাকে, তারা এই ক্রাশ খাওয়া লোকজনকে একটু বুঝায়েন। আর এর চেয়ে বেশি বললাম না, আল্লাহ সবাইকে সুন্দর করে বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। সমস্যাটা যে কারণে ওনাকে নিয়ে আমি অনেক সময় অনেককে ব্যক্তিগতভাবে আক্রমণ করি। আক্রমণ করার কারণ হচ্ছে কোনো কিছু ব্যক্তিগত না। আপনি যখন রাষ্ট্রীয় বিষয় নিয়ে কথা বলবেন, তখন আপনাকে রাষ্ট্রীয় ভাবেই আপনাকে করা হবে, ওইটার সবকিছুর জবাব দেওয়ার জন্য আপনাকে করা। অনেক মানুষ আছে না যে তার ব্যক্তিগত জীবন কি, ওইটা নিয়ে কথা বলে। আরে বেটা, ব্যক্তিগত জীবন দিয়ে ওই যে নিজামি, তার বলা হয়েছে কোন এক জায়গায় হরিণ দিয়া, কোন মেয়ে মানুষ দিয়া টিয়া, তারপরে পিচ্চা কাহিনী সাজানো হয়েছে না, সাইদিকে নিয়ে সাজানো হয়েছে না, মুজাহিদকে নিয়ে, সবাইকে তো সাজানো হয়েছে এইভাবে। সবার সাথে নারীকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, মিথ্যা কথা বলে তাদেরকে সাজানো হয়েছে। সত্য কথা বলতে সমস্যা কোথায়? আপনার ব্যক্তিগত বলে কোনো কিছু নাই। আপনি যখন কোনো সাধারণ বিষয় নিয়ে কথা বলবেন, যেটা পাবলিক বিষয়, ওইটার বলতে গেলে আপনাকে পাবলিকলি ট্রান্সপারেন্ট থাকতে হবে। নিজে ট্রান্সপারেন্ট না হয়ে এত পকপকানি করার কিছু নাই। ওনার সবশেষ একটা পোস্ট নিয়ে আপনাদেরকে কথা বলার জন্য আসি। গত কয়েকদিন ধরে উনি খুবই উত্তেজিত, ক্যারা খুব বেশি উঠেছে। তো সরাসরি